কেউ বলছেন যে এই সরকার সাংবিধানিক, কেউ বলছেন এই সরকার সাংবিধানিক না। দুটো অবস্থানই বরং ভুল। কারণ এই সরকার যেমন সাংবিধানিক, আবার সে পুরোপুরি সাংবিধানিক না। এই বিশেষ বাস্তবতার জায়গাটা সংবিধানে কোথাও অন্তর্বর্তী সরকার লেখা নেই। কিন্তু সংবিধানে কোনো কিছু লেখা না থাকলেই কোনো কিছু নতুন জন্ম নেবে না, এইটা তো আশ্চর্য চিন্তা। সুতরাং নতুন বাস্তবতা যেহেতু তৈরি হচ্ছে, সেটাই ডক্ট্রিন অফ নেসেসিটি। যদি সংবিধানে নাই, সেই ডক্ট্রিন অফ নেসেসিটি দেওয়ার মতো সংবিধানে কিন্তু বিধান আছে। 106 সেই জায়গায় বলে যে পরিস্থিতিতে আর সংবিধান দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেইটার পরিস্থিতি মোকাবেলার জন্য কোনো না কোনো পদ্ধতি লাগে। সেই কারণে রাষ্ট্রপতি, রাষ্ট্রের একজন যে প্রধান ব্যক্তি থাকেন, যাকে রক্ষা করতে হয়, কারণ রাষ্ট্রটাকে তখন টিকিয়ে রাখতে গেলে সেই রাষ্ট্র সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইবে। আমরা একটা বিশেষ বাস্তবতায় উপনীত হয়েছি যেটা সংবিধান ব্যাখ্যা করতে পারছে না। সেই কারণে সুপ্রিম কোর্ট আমাদের ব্যাখ্যা করেছে ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গায়। এখনো ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকেই এই আমাদের সংস্কারের বাস্তবতা নিয়ে কথা বলছে। কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে নোট অফ ডিসেন্ট বা পার্থক্য তার মীমাংসা কিভাবে হবে। সেটার মীমাংসা জনগণ করবে। কিন্তু জনগণের প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ তর্ক হচ্ছে যে আচ্ছা, আগামী নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো কিংবা যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তারা যদি এটা বাস্তবায়ন না করে, তাহলে প্রধান প্রশ্ন পদ্ধতিগত নয়, অনাস্থাগত। সে কারণে সেই অনাস্থার প্রশ্ন মীমাংসা হতে পারে আইন বাধ্যবাধকতা। কিন্তু যদি প্রশ্নটা এরকম দাঁড়ায় যে রাজনৈতিক অনাস্থার প্রশ্নই আমাদের পলিটিক্যাল পার্টির রাজনৈতিক মাইলেজ নেওয়া মূল অস্ত্র হয়ে ওঠে এবং সেটার ভিত্তিতে আমরা দ্বন্দ্ব করতে থাকি, তাহলে আমরা আবার সংকটের জন্ম দিই। আমি আমার অবস্থান পরিষ্কার আবার করার চেষ্টা করি। আমরা একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি যে আমাদের মধ্যে অনাস্থা আছে, সেই অনাস্থার সমাধান কি হবে, রাজনৈতিক বাধ্যবাধকতা। কিন্তু সেই জায়গায় কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা যদি এই অনাস্থার প্রশ্নটাকে এমন একটা পদ্ধতির জন্ম দেয় যেটা আসলে পদ্ধতিগতভাবে সাধারণ গৃহীত পদ্ধতির বাইরে, তাহলে আমাদের রাজনৈতিক মাইলেজ নেওয়ার এই কাজটা আমাদের বিপদের মধ্যে ফেলতে পারে। কাজে এইখানে আমরা ঐক্যমত্য কমিশন আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদেরকেও আমরা এই জায়গাতে বলবো যে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য যেন আবারও রক্ষা করি। শেষ কথা একটাই বলি, বাংলাদেশের আর্থসামাজিক যে ব্যবস্থা কিংবা সাধারণভাবে যে কোনো আর্থসামাজিক ব্যবস্থার উপরেই রাজনৈতিক ব্যবস্থা দাঁড়ায়, মানে এর মধ্যে গভীর সম্পর্ক থাকে। এই যে আজকে যে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এইটা কোনো একজন ব্যক্তির ইচ্ছায় কেবল কায়েম হয়ে যায়। এটা এমন একটা ব্যবস্থার উপর দাঁড়িয়ে, ব্যবস্থাগত চাহিদা হিসেবে দাঁড়িয়ে, সেখানে ব্যক্তি কেবল তার রূপায়ণের প্রতীক কিংবা মাধ্যম হয়েছে। কাজে এই জায়গাটা আমাদের হিসাব করা দরকার যে লুটপাট দুর্নীতি উপরে এইখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা চলছে, তাদের চাহিদা সবসময় একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী ব্যবস্থা, কারণ এটিতে গভীরভাবে সম্পর্কিত। আমরা যদি বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো না বদলাতে পারি, তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা টিকবে না, যেটা নেপাল আমাদের ইঙ্গিত করছে। অনেক গণতান্ত্রিক সংবিধান করেও দুর্নীতি, লুটপাট এবং জনগণের বন্টনগত বৈষম্য বদলে একটা বন্টনগত ন্যায্যতা, সম্পদের বন্টনগত ন্যায্যতা তৈরি না করার ফলে আজকে সেখানে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কাজেই বাংলাদেশের আগামী রাজনীতি আর্থসামাজিক পরিবর্তনগত কাঠামোগত জায়গায় দাঁড়াক, তার সাথে সম্পর্কপূর্ণ রাজনৈতিক জায়গা দাঁড়াক, সেইখানেই আমাদের জায়গা তৈরি হবে। নারীর আসনের প্রশ্ন, উচ্চকক্ষের ভোটের সংখ্যানুপাতিক প্রশ্ন, এইগুলো এখন পর্যন্ত অমীমাংসিত, কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মীমাংসার জায়গা। রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে যদি সম্ভব নাও হয়, নির্বাচনের আগে এই প্রশ্নের ফয়সালা করবেন, তখন কিন্তু আসলে সত্যিকার একটা জায়গা এবং ক্ষমতার ভারসাম্য জায়গা